কে জিতবে, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? খুবই গুরুত্বপূর্ণ খেলা, বিশেষ করে মুম্বাইয়ের জন্য। যদি মুম্বাই আজকের ম্যাচটা কোনো কারণে হেরে যায়, তার কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে হায়দ্রাবাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তবে তারাও কিন্তু হাল ছেড়ে দিবে না। কি কারণে? হায়দ্রাবাদ কিন্তু উইনিং মোমেন্টামে আছে। বিগত 4টা ম্যাচের মাঝখানে তারা কোনো ধরনের পরাজয় স্বাদ পায়নি। অন্যদিকে মুম্বাই কিন্তু কালে ভদ্র জয় স্বাদ পাইতেছে। এবারে টুর্নামেন্টে মাত্র 2টা ম্যাচ তারা জয়লাভ করতে পারছে। প্রথম ম্যাচে 13 বছরের মাঝখানে এবছর কিন্তু তারা কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় পেয়েছিল। আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে এবছর মুম্বাই ভালো কিছু করতে পারবে, কারণ কি প্রথম ম্যাচ তারা কিন্তু হেরে যায়। অন্যদিকে এই ম্যাচটা জয়ের পরে মুম্বাইয়ের কোনো ধরনের ছন্দ কিন্তু আমরা খুঁজে পাইনি। শুধুমাত্র একটা ম্যাচে তারা শক্তিশালী গুজরাটকে 99 রানের ব্যবধানে হারাইতে পারছিল, কিন্তু এরপরে চেন্নাইয়ের সাথে তারা 103 রানে হারছে। পাঞ্জাব 195 রান করেছিল, না পাঞ্জাবের সাথে মুম্বাই 195 করেছিল, কিন্তু পাঞ্জাব 16.3 মানে 16.3 ওভারে 195 রান এত সহজভাবে রান করছে, যেটা দেখলে বাচ্চা ছেলেদের সাথে মনে হয় তারা খেলছে। এমনকি আরসিবি যখন তাদের ঘরের মাটিতে 240 করতে পেরেছিল, মুম্বাই 18 রানের ব্যবধানে ম্যাচটা হারছে। এমনকি দিল্লির সাথেও তারা ম্যাচ হারছে। মুম্বাইয়ের কথা বলতেছি, সবগুলোই বাজে পারফরমেন্স ছিল, একজনের থেকে একজন বাজে খেলতেছে। অন্যদিকে লাস্ট ম্যাচে যে একটা চায়নার সাথে বিতর্কিত ঘটনা করলো মুম্বাই, খেয়াল করে দেখবেন মিচেল স্যাপনার, যে কিনা বাম হাতে দুর্দান্ত বোলিং করতে পারেন, এমনকি নিচের দিকে 8 নম্বর পজিশনে ভালো ব্যাটিং করতে পারেন, তিনি যখন বাউন্ডারিতে ফিল্ডিং দিতে যে ইনজুরি কবলে পড়লেন, ইনজুরি হয়েছে কোথায়? এখানে। তার মানে কি আপনি কিন্তু কনকাশন সাব নিতে পারেন না, কারণ কি তারও কিন্তু মাথায় আঘাত পায় নাই। মুম্বাই কি করলো? মুম্বাই কিন্তু কনকাশন সাব নামাইছে। কিভাবে নামাইছে? তারা কিন্তু দাবি করছে যে তার মাথায় বল লাগছে, মাথায় ব্যথা পাইছে, এই কারণে শার্দুল ঠাকুরকে তারা নামাইছে। এটা কোন কথা হলো ভাই? আপনার মতো একটা বড় একটা দল আপনি কেন এই ধরনের বিতর্কের জন্ম দিতেছেন? অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের গল্পটা দেখেন। এবছর কিন্তু তাদের যাত্রাটা এতটা সহজ ছিল না, কারণটা কি? প্রথম 3 ম্যাচের মাঝখানে শুধুমাত্র একটা জয়, এমনকি এত বাজে পরাজয় হয়েছিল। কারণটা কি? দলের মাঝখানে যে ধরনের বলার ছিল, জয়দেব বোনাতকা, এমনকি হার্ষদ প্যাটেল, তারা কিন্তু মনে হচ্ছিল যেন তারা বিপক্ষ দলের হয়ে খেলতেছে। এত বাজে বোলিং, আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা ভালো কিছু করতে পারবে না। কিন্তু যখনই প্রফুল হিংরে এমনকি সাকিব হাসানকে দলের মাঝখানে তারা যুক্ত করলো, দলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। প্রথম ম্যাচে কিন্তু প্রফুল হিংরে দেখাই দিয়েছেন তিনি ভালো বোলিং করতে পারেন, এমনকি সাকিব হাসানও ভালো বোলিং করতে পারেন। এখন যে ধরনের পিচ হচ্ছে আইপিএল এর মাঝখানে 240 রান হচ্ছে, 250 হচ্ছে, 260 হচ্ছে, 260 আবার চেস ডাউন হয়ে যাচ্ছে, সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি একটা বলার 2 ওভার 30 রান বা 35 রান দেয়, এখানে অবাক হওয়ার কিছু এটাই। হঠাৎ করে কিন্তু এই দলটার মাঝখানে একটা অন্য ধরনের স্পার্ক চলে আসে। আমি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কথা বলতেছি, কারণটা কি? লাস্ট 4টা ম্যাচের মাঝখানে 4টা ম্যাচ কিন্তু তারা জয় পাইছে, 2টা রাজস্থান রয়্যালসের সাথে, দিল্লির সাথে, একটা চেন্নাইয়ের সাথে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছে। এই দলের মাঝখানে যখনই তাদের দলপতি প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে গেলেন, এমনকি সর্বশেষ ম্যাচে রাজস্থানের সাথে তিনি দুর্দান্ত বল করতে পারলেন, 4 ওভার বল করে তিনি 27টা রান দিয়েছেন, এমনকি 1 উইকেট দিতে পারছেন। যখন বোলিং এর প্রসঙ্গ আসলো, মুম্বাই কেন বাজে বোলিং করতেছে, মুম্বাই কিভাবে জয়লাভ করতে পারে, অনেকগুলো প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, যেখানে বিশ্বসেরা বোলার জাসপ্রীত বুমরা, কিন্তু তার উইকেট কোথায়? আপনি দেখেন তার উইকেট কোথায়। আপনি যদি উইকেট নিতে না পারেন, তাহলে কিভাবে আপনার দলটা ভালো হতে পারে? আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচে মুম্বাইয়ের সাথে দিল্লি যে একটা খেলা খেলছে, 2টা উদাহরণ দিতে হবে। দিল্লির আগের ম্যাচটা একটা উদাহরণ দিই। দিল্লি যখন পাঞ্জাবের সাথে খেলেছিল, তারা কিন্তু ওই ম্যাচে 264 রান করতে পেরেছিল, 264, হিউজ রান। আমরা কিন্তু আশাই করতে পারি নাই যে পাঞ্জাব এই রানটা চেস ডাউন করতে পারবে, কিন্তু পাঞ্জাব কিন্তু দেখাই দিচ্ছে যে কেন তারা আনবিটেন টিম, এমনকি তারা কেন এবছর শিরোপা নিতে চায়, এমনকি তারা কেন সবার প্রিয় দল। তারা কিন্তু দিল্লির 264 রান কিন্তু চেস ডাউন করে ফেলছে। কিন্তু এর পরের দিন যখন তারা আরসিবির সাথে খেলতে মাঠে নামলো, 6 রানে দিল্লির 8 উইকেট পড়ে গেল, 8 রানে তাদের 6 উইকেট পড়ে গেল। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটার মাঝখানে যে কিছুই নাই, সেটা কিন্তু প্রতীয়মান হয়ে যাচ্ছে। 8 রানে 6 উইকেট, এমনকি 75 রানে দিল্লি অল আউট হয়ে গেছে, এমনকি আরসিবি 6.12 ওভারের মাঝখানে কিন্তু ওই খেলা খুব সহজভাবে জিতে নেয়। এখন যদি আজকে মুম্বাই যদি ভালো খেলতে চায়, তাহলে ওই দলে কোন ধরনের পরিবর্তন করা সম্ভব, এমনকি কোনগুলো বাঞ্ছনীয়? রোহিত শর্মা মনে হচ্ছে ইনজুরি ফ্রি হয়ে গেছেন। কারণটা কি? যদিও আজকে রোহিত শর্মা খেলতে না পারেন, যিনি আগের ম্যাচে খেলেছিলেন তিনি আজকেও খেলবেন, তিনি কি ভালো খেলতে পারবেন? আমার তো মনে হচ্ছে না। কারণটা কি? দিনেশ মালেওয়ার, যে ব্যাটসম্যানটা প্রথম বলে বোল্ড আউট হয়ে যাচ্ছেন, কোনো বলই বুঝতে পারতেছে না, তাকে দিয়ে বড় কিছু আশা করাটা আমাদের সাজে না। এমনকি নিচের দিকে মুম্বাই আশা করে একজন প্লেয়ারকে খেলাইছিল, ক্রিস ভাগবত। আমি বুঝতেই পারতেছি না তারা কেন এই প্লেয়ারটাকে খেলাইছে। যে ব্যাটসম্যান বল করতে পারতেছে না, যে ব্যাটসম্যান ব্যাটিং করতে পারতেছে না, তাহলে তো শার্দুল ঠাকুর, এমনকি দীপক চার মোর দেন গুড। কারণটা কি? আপনি খেয়াল করে দেখেন, যে ব্যক্তি 2 ওভার বল করে 30 থেকে 32 রান দিচ্ছে, এমনকি ব্যাটিং করে 15 বলে 7 করতে পারে বা 8 করতে পারে, তাহলে এই ব্যাটসম্যানকে বা এই বলারকে খেলানোর কি প্রয়োজন আছে? এখন মুম্বাই মিচেল স্যাপনার যেহেতু ইনজুরি কবলে পড়ে গেছেন, তার সঙ্গ কিন্তু আর পাচ্ছে না। এখন তারা বোলিংটাকে কিভাবে সাজাতে পারে, ব্যাটিংটাকে কিভাবে সাজাতে পারে? কারণ কি শক্তিশালী দল কিন্তু বিপক্ষ দল সানরাইজ হায়দ্রাবাদ। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন তাদের ব্যাটিং অর্ডারের মাঝখানে কিন্তু শক্তিশালী পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ, এমনকি তারা কিন্তু রান করতে পারতেছে। এবছরের আইপিএল এর স্ট্যাট টান দেন, আপনি কিন্তু খুঁজে পাবেন, আপনি কাদের খুঁজে পাবেন? অরেঞ্জ ক্যাপ কিন্তু তাদের দলে। কিভাবে?
অভিষেক শর্মা 380 রান করে অরেঞ্জ ক্যাপ পরে বসে আছেন। এমনকি আপনি যদি দেখেন হেনরিক ক্লাসেন তিনি কিন্তু 349 করে বসে আছেন, অপেক্ষায় তিনি কবে অরেঞ্জ ক্যাপ পড়তে পারবেন। তিনি অরেঞ্জ ক্যাপ পড়েছিলেন কিন্তু আবার টানাটানি হচ্ছে এটাকে নিয়ে। এমনকি ঈশান কিষান সাবেক ক্যাপ্টেন যখন প্যাট কামিন্স ছিলেন না, তিনি কিন্তু ক্যাপ্টেন্সি ভালোই করতে পারছেন, এমনকি তার রানের সংখ্যা কিন্তু 320-এর ঘরে। আপনি বুঝতে পারতেছেন টপ স্কোরারদের মাঝখানে 3 জন আছে এখানে। এমনকি নিচের দিকে ঈশান মালিঙ্গা 14টা উইকেট দিয়ে ভুবনেশ্বর কুমারের সাথে হাত মিলায় বসে আছে। তারা বুঝতেই পারতেছেন এই দলের বোলিং কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে, একদিকে ব্যাটিং তো উপর থেকে আগেই ভালো আছে। এখন এই দলের সাথে যখন মুম্বাই খেলবে, আজকের দলটা তাদের কেমন হতে পারে, তাদের পরিকল্পনা কি হতে পারে, কিভাবে তারা তাদেরকে আটকাতে পারে। বিশেষ করে যদি মুম্বাই আজকে তাদেরকে আটকাতে চায়, মেন কাজটা হবে কি তাদের উইকেট উপর থেকে ফেলাইতে হবে, বিশেষ করে 3টা উইকেট টপ টপ করে ফেলা দিতে হবে, এমনকি মিডিল ফেজে তাদেরকে চাপে ধরে রাখতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু আপনি সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। এটা হচ্ছে মূল লক্ষ্য। এখন এটা যদি করতে চান তাহলে আপনাকে নতুন বলে উইকেট ফেলাইতে হবে। নতুন বলে যদি উইকেট ফেলাইতে চান তাহলে অবশ্যই দীপক চাহার কিংবা শার্দুল ঠাকুর কিন্তু আপনি পারতেছেন না, তাহলে আপনাকে কি করতে হবে, হয়তো ট্রেন্ট বোল্টকে কিংবা করবিন বসে আজকে আপনাকে জায়গা দিতে হবে। জাসপ্রীত বুমরাহর সাথে নতুন বলটা তারা শেয়ার করবে। আল্লাহ গানসারকে অবশ্যই খেলাতে হবে, কারণ কি গত ম্যাচে তিনি চেন্নাইয়ের সাথে 4 ওভার বল করে সম্ভবত 25 রান দিয়ে 2টি উইকেট নিতে পারছিলেন। এটা কিন্তু একটা ভালো বল ছিল। অশ্বিনী কুমার তাকে ভালো বোলিং করতে হবে, সেই সাথে মায়াঙ্ক মার্কান্ডেকে ভালো বোলিং করতে হবে। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে যে ধরনের বাজে বোলিং করছেন, প্রথম 2 ওভারে তিনি 38 রান দিয়েছেন, মোমেন্টটা তো এখানেই ব্রেক হয়ে গেছে। আপনি দলের ক্যাপ্টেন, নতুন বল করতেছেন, একটা ওভার মাইর খেয়েছে, তাহলে আপনি পরের ওভারটা একটু ব্রেক দেন, একটু পরে করেন। টানা যখন 2টি ওভার করতেছে, প্রথম ওভারে 20 রান খেলেন, পরের ওভারে 18 রান খেলেন, খেলা তো ওই জায়গায় শেষ হয়ে যায় ভাই। এতটুকু কমন সেন্স তো আমরাও বুঝি, তাহলে আপনারা কেন বুঝতে পারেন না যে আপনি 2 ওভারে 38 রান খাইলে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে উপরে ব্যাটিং এর যদি কোনো পরিবর্তন আসে আপনাদের চোখে, আমার কাছে মনে হচ্ছে রোহিত শর্মা আজকের ম্যাচটা অবশ্যই খেলবে। কারণটা কি, যদি আজকে কোনো কারণে তারা এই ম্যাচটা হেরে যায় তাহলে তাদের স্বপ্ন কিন্তু ভেঙে যাবে। যদি রোহিত শর্মা খেলতে পারে, রোহিত শর্মার সাথে ডিকক, 3 নম্বরে নমনদীরও কিন্তু 3 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেছেন, তাই আমি সাজেশন করবো তাকে নিচে নামানো হোক। 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে নামানদীর, 7 নম্বর পজিশন। এই জায়গায় কিন্তু একটু ট্রিক হয়ে যাচ্ছে। কি কারণে, আপনি কি শেরফান রাদারফোর্ডকে খেলাবেন নাকি উইল জ্যাক্সকে খেলাবেন? আমি আশাবাদী উইল জ্যাক্স দলের সাথে যুক্ত হয়ে গেছেন, এমনকি আজকের ম্যাচে তিনি উপলব্ধ থাকবেন। তিনি কিন্তু দুর্দান্ত বল করতে পারেন, এমনকি 7 নম্বর পজিশনে আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে দেখছি তিনি কিন্তু ইংল্যান্ডের হয়ে ভালো ছন্দে ব্যাটিং করতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যদি বল করতে পারেন, এমনকি পাওয়ার প্লেতে 1 থেকে 2টা ওভার করতে পারেন, এর থেকে তো দলের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। উইল জ্যাক্স কিন্তু দলের জন্য একটা মঙ্গলকারী প্লেয়ার হয়ে আসতে পারেন। 8, 9, 10, 11, 8 নম্বর পজিশনটা যদি খালি রাখি, 9, 10, 11 ট্রেন্ট বোল্ট কিংবা করবিন বস 9 নম্বর পজিশনে, 10 নম্বর অশ্বিনী কুমার, 11 নম্বর জাসপ্রীত বুমরাহ, 8 নম্বর পজিশনে আল্লাহ গানসারফর। ইম্প্যাক্ট সাব যেহেতু খেলার সুযোগ রয়েছে, ইম্প্যাক্ট সাব হিসেবে যেহেতু আপনি খেলাতে পারতেছেন, এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনি হয়তোবা দীপক চার সাথে যেতে পারতেছেন, কিংবা শার্দুল ঠাকুর সাথে যেতে পারতেছেন, কিংবা ক্রিস ভাগওয়াত, যার প্রতি আপনাদের অগাধ বিশ্বাস আছে, যে আগের ম্যাচে দেখেছিলাম 2 ওভারে 31 বা 32 রান দিতে পেরেছিল, এমনকি ব্যাট করে 15 বলে 7 রান বা 8 রান নিতে পারছিল, তার সাথে যেতে পারেন। এছাড়া অন্য কোনো বিকল্প আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে মিচেল সান্টনারের অভাব কিন্তু এই দলটাকে ভোগাইতে পারে। তবে তার পরিবর্তে কিন্তু কেশব মহারাজকে কিন্তু অলরেডি তারা দলের সাথে সাইন ইন করে ফেলছে। কেশব মহারাজ সাউথ আফ্রিকান ড্যাশিং বাংলাদেশ স্পিনার। আপনি যদি এখন সানরাইজ হায়দ্রাবাদের দিকে আসেন, তাদের ব্যাটিং কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো। এমনকি তারা ক্লিক করতে পারতেছে, প্রত্যেক ম্যাচে তারা রান করতে পারতেছে। একজন পারতেছে না তো অন্যজন করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পজিটিভ দিক। মানে কেউ না কেউ রান করতেছে। আপনি খেয়াল করে থাকেন, অভিষেক শর্মা যদি 1 বলে আউট হয়ে যাচ্ছেন, তাইলে ঈশান কিষান হাল ধরতেছেন। যদি ঈশান কিষান আউট হয়ে যাচ্ছেন, তাহলে অভিষেক শর্মা রান করতে পারতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। আপনি খেয়াল করে দেখেন, তাবেসের কিন্তু এখনো কিন্তু জ্বলে ওঠে নাই। তিনি কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, কারণ কি তার মাঝখানে কিন্তু অস্ট্রেলিয়ানরা কিন্তু সহজে কিন্তু হাল ছাড়ে না। সুতরাং বুঝতেই পারতেছেন, তাবেসের, অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে হেনরিক ক্লাসেন, 5 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 6 নম্বরে অনিকেত বর্মা, 7 নম্বরে সালিল আরোরা, 8 নম্বরে প্যাট কামিন্স। এখন থেকে দলটা কিন্তু খুবই শক্তিশালী লাগতেছে, কারণ কি 8 নম্বরে প্যাট কামিন্স ব্যাট করতে পারতেছেন। এতদিন কিন্তু 8 নম্বরে ওই ধরনের কিন্তু ব্যাটিং অপশন ছিল না, এমনকি তিনি গত ম্যাচে যে ধরনের বোলিং দেখাইছেন, তার মানে কি এই দলের মাঝখানে কিন্তু পরিবর্তন চলে আসছে। 9, 10, 11 আপনি কি করতে পারতেছেন, ঈশান মালিঙ্গা 11 নম্বরে আপনি খেলালেন, 10 আর 11তে প্রফুল হিংরে আর সাকিব হাসানকে খেলাতে পারতেছেন। এটা কিন্তু একটা বড় একটা দিক। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু খুব জমজমাট হবে। তবে এই খেলায় কি জয়লাভ করবে সেটা কিন্তু অগ্রিম বলা যাচ্ছে না, কারণটা কি দুটো দলে কিন্তু খুবই শক্তিশালী দল। তবে আমি আশাবাদী আজকে মুম্বাই ভালো কিছু করবে, যেহেতু মুম্বাই মাটিতে খেলা। এমনকি যদি মুম্বাই কোনো কারণে আজকের ম্যাচটা হেরে যায়, তখন কিন্তু মুম্বাই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যাবে। মুম্বাইয়ের লক্ষ্য কি থাকবে? মুম্বাইয়ের লক্ষ্য থাকবে একটাই, নতুন বলে তাদেরকে ধরাশায়িত করতে হবে। যদি নতুন বলে 2 থেকে 3টা উইকেট তারা ফেলাই দিতে পারে, তখনই কেবলমাত্র একটা বাড়তি এডিশনাল সুযোগ তৈরি হতে পারে যে সানরাইজ হায়দ্রাবাদকে তারা হারাতে পারে। অন্য কোনো পথ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্পটা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।